বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনলাইনে আয়কর পূরণের নির্দেশিকা এবং অনলাইনে আয়কর পূরণের যে পদ্ধতি, এই পদ্ধতির উপরে ধারাবাহিকভাবে আমি কয়েকটি ভিডিও ছেড়েছি। তো সেই ভিডিওর আলোকে আমরা বিভিন্ন ধরনের যারা কর্মজীবী আছি তারা কিভাবে অনলাইনে আয়কর পূরণ করতে হয় তার উপরেও আমরা কিছুটা হলেও ধারণা পেয়েছি। তো আমার ভিডিওর কিছু কমেন্টে উল্লেখ আছে সঞ্চয়পত্র এবং ডিপিএস এর উপরে কিভাবে আয়কর রিটার্নে দাখিল করতে হয় তার উপরে দেখানোর জন্য অনুরোধ আছে। সেই জন্যই আমি একটা ডেমো একটি হিসাব এখানে করে রেখেছি এবং হিসাবটা করছি হচ্ছে এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকের জন্য যাদের ডিপিএস আছে এবং সঞ্চয়পত্র আছে। তো আমরা এই একজন ব্যক্তির আনুমানিক কিছু সম্পত্তির বিবরণ, দায়ের বিবরণ এবং কিছু নিয়ে আমরা একটা আয়করের রিটার্ন কিভাবে পূরণ করতে হয় সেটা আজকে টিউটোরিয়ালে দেখব। তো টিউটোরিয়ালে আমাদের ইউটিউব চ্যানেলে আরো ভিডিও আছে, আপনারা চাইলে সেখানে অন্য যে কিভাবে পূরণ করতে হয়, কিভাবে বিকাশ রকেটের মাধ্যমে দিতে হয়, আয়কর দিতে হয়, সেগুলো পেয়ে যাবেন। সুতরাং চ্যানেলটিতে অন্য ভিডিওগুলো দেখলেও আপনারা কিছুটা ধারণা পাবেন। একই সাথে বলা প্রয়োজন, অনলাইনে আয়কর পূরণ করতে গেলে বা সাবমিট করতে গেলে কোনো ধরনের কাগজ জমা দিতে হয় না। এমনকি সার্কেল অফিসে গিয়েও কোনো কাগজ জমা দিতে হবে না, কোনো কাগজ দরখাস্ত করা লাগে না, শুধু তথ্য দিলেই চলে। তো আমরা এই ব্যক্তির একটু আয়করটা রিটার্ন তৈরি করতে গেলে কি কি তথ্য এই ব্যক্তি আছে দেখি। এই ব্যক্তি মূল বেতন পেয়েছে, বাড়ি ভাড়া পেয়েছে, উৎসব ভাতা, বৈশাখী, সঞ্চয়পত্র থেকে কিছু ইন্টারেস্ট পেয়েছে, সুদ পেয়েছে, 5 লাখ টাকা সঞ্চয়পত্র আছে। এটা আনুমানিক ভাবে আমি বসিয়েছি। কর্তন আছে, উনি অবসর কল্যাণ 10% ওটা কেটে নেয়, ওটা আমরা দেব। ডিপিএস প্রত্যেক মাসে মাসে উনি 5,000 টাকা দেয় এবং যাবতীয় খরচ বছরে 4 লাখ টাকা ওনার হয়েছে, এটা আনুমানিক বসানো হয়েছে। আপনারা যে খরচ সেটা বসাবেন। কৃষিজ জমি 2 বিঘা আছে যার মূল্য 10 লাখ টাকা, অকৃষিজ জমি 5 শতক 10 লাখ টাকা, আসবাবপত্র 10 সব মিলিয়ে 10 পিস আছে, 2 লাখ টাকার মূল্য। গহনা 2 ভরি, যে সময় কেনা ছিল তখন 50,000 টাকা করে 1 লক্ষ টাকা। ডিপিএস 65,000 টাকা জমেছে, বছরে 5,000 করে, 5 × 60,000 টাকা। ওটা শুরু করেছেন উনি 1 বছর 1 মাস আগে থেকে, যার কারণে 65,000 টাকা ওনার অ্যাকাউন্টে জমে আছে। সঞ্চয়পত্র 5 লাখ টাকা, উনি ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়েছেন, ওই লোন নিয়ে উনি সঞ্চয়পত্র কিনে রেখেছেন। ব্যাপারটা এমন, গত বছরের রিটার্নে প্রদর্শিত মোট পরিসম্পদ এত টাকা ছিল। এই হচ্ছে ওনার সংক্ষিপ্ত একটু হিসাবের বিবরণী। এখন এই রিটার্নটি আমরা কত সহজে এবং কত সহজ সরল পদ্ধতিতে আমরা রিটার্নটা পূরণ করতে পারি একটু দেখি। প্রথমে আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে গেলাম, এরপর এখানে লিখবো যে etaxnbr.gov.bd, এটা লিখে এন্টার দিলেই আমাদের এই রিটার্নের ফর্মটি চলে আসবে। তারপরে এই রিটার্নে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে যাদের রেজিস্ট্রেশন করা নাই, এই রিটার্নে রেজিস্ট্রেশন করা নাই, তারা রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এখানে অটোমেটিক একটা লগ ইন অবস্থায় আছে, তাই ঢুকে গেছে, আমি লগ আউট করলাম। যাদের নতুন অ্যাকাউন্ট করা দরকার ই রিটার্নের জন্য, তারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দিবেন। এখানে 3 নম্বর বসাবেন 12 ডিজিটের এবং এখানে ফোন নম্বর দিতে হবে। এই ফোন নম্বরটি অবশ্যই আপনার এনআইডি তে যে ফোন নাম্বার দেওয়া আছে সেটা, আমি আবারও বলছি, এনআইডি তে যে ফোন নাম্বারটা দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড খোলা সেই নাম্বারটি এখানে দিবেন। যদি এনআইডি যখন খুলেছিলেন তখন যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নম্বরটি এখন না থাকে, তাহলে করণীয় কি? সেক্ষেত্রে আপনাকে ওই এনআইডির অফিসে যেতে হবে, অর্থাৎ নির্বাচন অফিসে গিয়ে ওই এনআইডির যে নাম্বার ওনাদের কাছে আপনি ব্যক্তি শনাক্ত করবে, তারা আপনার ফোন নাম্বারটি সরবরাহ করবে। তারপরে নাম্বারটি যদি বন্ধ থাকে তাহলে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে ফোন নাম্বারটি তুলতে হবে। অন্যথায় সেখানে কোনো এই ফোন নম্বর ছাড়া অন্য কোনো ফোন নাম্বার আপাতত ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই ফোন নাম্বারটি দিয়ে এই জায়গায় এবং ক্যাপচা বসিয়ে ভেরিফাই দিলেই
তারা ফোন নম্বর, আপনার ফোন নম্বরে একটা কোড যাবে 6 ডিজিটের, ওই কোডটি এখানে বসাতে হবে, তারপরে দুটো পাসওয়ার্ড দিতে বলবে, ব্যাস হয়ে যাবে। তারপরে আপনি সাইন ইন দিবেন, সাইন ইন দিলে এই জায়গায় 3 নম্বর বসাতে বলবে। তা আমি এই ব্যক্তি 3 নম্বরটা বসাই, এটা পাসওয়ার্ড। এটি আমি সম্পূর্ণ আনুমানিক একজন ব্যক্তির নিয়ে, যেহেতু আমার এখানে বেশ কিছু মানুষের এই ক্যাপচাটা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে, আমি ঘুরিয়ে নিলাম, এটাও ঘুরিয়ে নিলাম, এটাও ঘুরিয়ে নিলাম, PIUS4Z সাইন ইন। তো সাথে সাথে আমি এই ব্যক্তির রিটার্নে গেলাম। এখানে বলা প্রয়োজন সিঙ্গেল পেজ রিটার্ন আপনার জন্য নয়, যেহেতু ইনি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, উনি গণকর্মচারী। আমার এই সিঙ্গেল পেজ রিটার্ন কাদের জন্য, এটা নিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দয়া করে আপনারা ওই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে সিঙ্গেল পেজ রিটার্ন কাদের জন্য। আমি ডিটেল রিটার্নে চলে যাব। তো এখানে গেলেই এগুলো যা আছে তাই, সেলফ স্বনির্ধারণী 14 এবং এই বছরের মধ্যে ট্যাক্সেবল ইনকাম ওনার আছে, ফুললি এক্সেম্পটেড ট্যাক্স ওনার নাই, রেসিডেন্ট উনি বাংলাদেশের, ওনার ইনকাম হচ্ছে চাকরি থেকে, বাড়ি ভাড়া থেকে নেই, এগ্রিকালচারাল ল্যান্ড থেকে ওনার কোনো ইনকাম আছে কিনা আপাতত। কৃষিজ জমি ওনার থেকে মাত্র 2 বিঘা জমি আছে 10 লক্ষ টাকার, কিন্তু কৃষিজ জমি থেকে ওনার আয় দেখানো নেই। এই জায়গায় ওনার একটা কৃষিজ জমি থেকে আয় দেখানো উচিত, যেহেতু ওনার কৃষিজ সম্পত্তি রয়েছে। আমরা একটু কৃষিজ জমি থেকে আয় ওনার দেখিয়ে দিই। ওনার হয়তো কৃষিজ জমি থেকে আয় আছে 2 বিঘাতে, সব মিলিয়ে হয়তো 20,000 টাকা ওনার আয় আছে 2 বিঘা থেকে। এটা আমরা দিয়ে রাখলাম এখানে। তো ঠিক আছে, ওনার কৃষিজ জমি থেকেও আয় দেখিয়ে দিই। আর অন্য সোর্স থেকেও ইনকাম আছে, সেটা হচ্ছে যে ওনার ডিপিএস থেকে না, পেনশন সঞ্চয়পত্র থেকে ওনার আয় আছে, এই যে সঞ্চয়পত্র থেকে আয় আছে। সুতরাং সঞ্চয়পত্রের এটা আয়ও দিয়ে আদার সোর্সেস দিয়ে দিলাম। যখন এখানে যদি ফিনান্সিয়াল অ্যাসেট, দুঃখিত এটা না, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, এই যে এখানে ক্লিক দিলে প্রফিট অন সেভিং সার্টিফিকেট, এইটা থেকে দিতে হবে। তাহলে ওনার 3টা থেকে ইনকাম আছে। সেভ এন্ড কন্টিনিউ। আপনার ওনার লোকেশন কোথায়, উনি কোন সিটি কর্পোরেশনে থাকলে সেটা দিবেন, না হলে এনি আদার দিবেন। সিটি কর্পোরেশনের বাইরে হলে এনি আদার, এখান থেকে দেখে নিবেন আপনি কোন সিটি কর্পোরেশনের মধ্যে পড়েন। মুক্তিযোদ্ধা সন্তান নন, ওনার কোনো শারীরিক প্রতিবন্ধিতা নেই, কিছু নেই। উনি রেয়াত অবশ্যই নেবেন। কোম্পানির উনি শেয়ার হোল্ডার নন। ওনার মোট সম্পত্তি 40 লাখের নিচে আছে। এই যে ওনার গত বছরের মোট সম্পত্তি ছিল 28,65,000, সুতরাং ওনার মোট সম্পত্তি এবার 40 ছাড়াচ্ছে না, 40 লাখের নিচে। 40 লাখের ব্যাপারে কিছু কথা আছে, যাদের উপার্জন 40 লক্ষের উপর, সম্পত্তি 40 লক্ষের উপরে, তাদের বিস্তারিত আয় বিস্তারিত ব্যয়ের বিবরণী দেখাতে হয়। আর যাদের কম তাদের দেখানো বাধ্যতামূলক না, তবে দেখিয়ে দেওয়াটা ভালো। আর কোনো কিছুই সমস্যা নেই, বাকিগুলো সব নো। আমি একটু ফিরে যাই আবার অ্যাসেসমেন্টে। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে যে ওনার মোটর কার নেই। মোটর কার বলতে কিন্তু 4 চাকার গাড়ি বোঝাবে, 3 চাকা বা 2 চাকার নয়। অফশোর প্রপার্টি নেই, সিটি কর্পোরেশনের বাড়ি নেই, এটা উনি দেখাতে বাধ্যতামূলক না, তারপরেও আমি দেখিয়ে দিলাম। ওটা হচ্ছে বিস্তারিত আয় বিস্তারিত ব্যয়। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, উনি একটা প্রতিষ্ঠানে ধরেন চাকরি করেন, উনি যেহেতু বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, সুতরাং ওনার দেখাতে হবে হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবিএস প্লাস, এটা থেকে। যারা সরকারি তারা দেবেন এটা, যারা বেসরকারি প্রায় এমপিওভুক্ত তারা দিবেন এটা। আর যারা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন, যেমন ওষুধ কোম্পানি হতে পারে, প্রাইভেট স্কুল হতে পারে, তারা এখানে গভর্নমেন্ট থেকে যেখানে কোনো পে স্কেল আসে না তাদের জন্য এটা। এবং এটাই কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমি এই ভিডিওতে বড় হয়ে যাবে, এই জন্য এখানে বলছি না। আমি আপাতত বেসরকারিদের জন্য নট থ্রু আইবিএস থেকে দিলাম। প্রতিষ্ঠানের নাম একটা কিছু আপনি দিলেন, আমি এখানে গার্মেন্টস পূরণ করে যাচ্ছি আর কি। আপনাকে পদবি দেবেন এখানে, তারপরে আপনার বেসিক পে,
এইবার আমি হিসাবটা বোঝাচ্ছি। আপনার বেসিক পে হচ্ছে 4,93,320 টাকা আপনি মূল বেতন পেয়েছেন। অ্যাকচুয়ালি 4,93,320, 4,93,320 টাকা। আপনি হাউস রেন্ট পেয়েছেন কত? 12,000 টাকা। 12,000 এমপিওভুক্ত প্রতিষ্ঠানে 1,000 করে দেয়। মেডিকেল অ্যালাউন্স পেয়েছেন 6,000। বৈশাখী ভাতা পেয়েছেন 8,220 টাকা, 8,220 টাকা। ফেস্টিভ্যাল অ্যালাউন্স উৎসব ভাতা পেয়েছেন কত? উৎসব ভাতা আমি একটু ভুল করেছি, এটা হবে মেডিকেল চিকিৎসা ভাতা 6,000। আর উৎসব ভাতাটা দিতে আমি ভুলে গেছি, আমি যেহেতু অনুমান করে এটা বানিয়েছিলাম। উৎসব ভাতা, ওনার উৎসব ভাতা হচ্ছে সব মিলিয়ে উৎসব ভাতা হবে 41,000, সেক্ষেত্রে 20,555 টাকা, এমন টাকা হবে ওনার উৎসব ভাতা। তো আমি এখানে উৎসব ভাতাটা দিয়ে দিই 20,555 টাকা। এই হচ্ছে ওনার বেতন থেকে আয়। এটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে গেলাম। এবার আর একটা আয় আছে ওনার ফিনান্সিয়াল অ্যাসেট থেকে, সেটা ওনার সঞ্চয়পত্র থেকে। উনি কি পেনশনার সঞ্চয়পত্র না নন পেনশনার? উনি নিশ্চয়ই নন পেনশনার সঞ্চয়পত্র। তো নন পেনশনার সঞ্চয়পত্র হলে ওনার সঞ্চয়পত্র থেকে আয় কত হয়েছে? উনি 5 লাখ টাকা সঞ্চয়পত্র, আমি আনুমানিক দিয়েছি, 5 লাখ টাকা সঞ্চয়পত্র আছে এবং বছরে উনি সব মিলে 49,350 টাকা, 49,350 টাকা, 350 টাকা উনি ইন্টারেস্ট পেয়েছেন। এবং ওনার কত টাকার? 5 লাখ টাকার। এবং কয় তারিখ ওনার একটা নিশ্চয়ই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আমি এখানে নাম্বার দিয়ে গেলাম। এবং ইস্যু ডেটটা ওনার কত তারিখে ইস্যু করেছেন, ধরে নিচ্ছি উনি ইস্যু ডেট এটা এখানে জুন 2023 দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি জুন 1 জুন 2023। এবং কত টাকা ওখানে কর্তন করা হয়েছে, এই কর্তনটা অর্থাৎ ট্যাক্স কেটে নিয়েছে কত, এইটার একটা হিসেব ওই সঞ্চয়পত্রের হিসাব থেকে দিয়ে দেয়। এটা এই মুহূর্তে আমি সেটা জানি না, যেহেতু আমার সঞ্চয়পত্র নেই, তবে আনুমানিক আমি একটা দিচ্ছি। ওখান থেকে হয়তো ওনার 4,000 টাকা ধরেন ওনার টিডিএস কেটে নিয়েছে সঞ্চয়পত্র থেকে, আমি আনুমানিক এটা দিলাম। সেভ এন্ড কন্টিনিউ। এবার এগ্রিকালচার, কৃষি থেকে আয়। কৃষি থেকে আয় ধরেন ওনার কৃষি থেকে আয় ওই যে এই যে কৃষিজ জমি থেকে আয় ওনার 20,000 টাকা হয়েছে। তো সেক্ষেত্রে আমার ওনার হয়তো কাল্টিভেশন করেছেন, অথবা এখানে কাল্টিভেশন যদি না হয় আপনারা বুঝে বুঝে দিতে পারবেন। আদার এগ্রিকালচারাল ইনকাম, স্পেশাল ইনকাম ফ্রম ফার্মিং, ফার্ম থেকে হতে পারে। ধরে নিচ্ছি কাল্টিভেশন কত ওনার 2 বিঘা জমি, 66 এখানে দশমিক আছে 66 শতক। পার্টিকুলার প্রডিউস ধরে নিচ্ছে উনি প্যারি মানে ধান চাষ করেছেন, কোনো বুক মেনটেন করে কিনা না। কত টাকা উনি বেচেছেন, ওনার ইনকাম হয়েছে 20,000 টাকা। তাহলে উনি ধরেন বিক্রি করেছে ধরেন 40,000 টাকা, আর ওনার কস্ট হয়েছে 20,000 টাকা। তাহলে ওনার ইনকাম 20,000 টাকা, এটা দেখিয়ে দিলাম গেল। এইবার আমি রেয়াত নিতে চাচ্ছি। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ওনার নাই, ডিপিএস আছে, এই যে ওনার ডিপিএস আছে। ডিপিএস এ উনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে জমান, এবং ওনার ডিপিএস এখন দাঁড়িয়েছে 65,000 টাকা। তাহলে ওনার ডিপিএস গেলাম, ডিপিএস এখানে ব্যাংকের নাম দিয়ে দেবেন আপনারা, ব্যাংকের নাম, ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেটা দেবেন। ডিপিএস এ আপনি 5,000 টাকা করে জমিয়েছেন, তার মানে বছরে আপনি 60,000 টাকা জমিয়েছেন। এই ডিপিএস এ কিন্তু রেয়াত দিবে, এবং আপনি যত ডিপিএস করেন না কেন 1,20,000 উপরে কিন্তু রেয়াত পাবেন না। 1,20,000 টাকার 15% রেয়াত পাবেন। তো ওনার 60,000 টাকার
ডিপিএস পুরো বছরে 60,000 টাকা উনি জমিয়েছেন, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র। তো এই যে সঞ্চয়পত্র ওনার, এই যে একটু আগেই তো আমরা করলাম, তো সেই সঞ্চয়পত্রের নাম দেবেন পেনশনার নাকি নন পেনশনার, এখানে নন পেনশনার দিয়ে দেবেন, নন পেনশনার বা দিলেন। আমরা এখন রেজিস্ট্রেশন নাম্বার ওনার অরিজিনাল দিবেন, তারপরে এখানে উনি কত তারিখে করেছেন, কত টাকা বিনিয়োগ করেছেন, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, তাহলে এই দুটো থেকে উনি রেয়াত পাবেন। তারপরে উনার আর কোনো জিপিএফ নেই, উনার আরআরএফ নেই, এই যে বেনোভোলেন্ট ফান্ড আছে উনার, অর্থাৎ কর্তন কেটে কর্তন, এই যে উনার এই যে অবসর আর কল্যাণে প্রত্যেক মাসে 10,000 টাকা করে, এই 4,110 টাকা করে কেটে নিচ্ছে। এটার সাথে গুণ হবে 12, এটার সাথে গুণ হবে 12, অর্থাৎ বছরে ওনার 4,110 গুণ 12, 49,320 টাকা কেটে নাই, 49,320 টাকা, 49,320 টাকা কেটে নিচ্ছে বেনোভোলেন্ট ফান্ডে। কোনো গোষ্ঠী বীমা ওনার নাই। এই হচ্ছে মোটামুটি 6,09,000 টাকা 320 টাকার উনি রেয়াত পাবেন। আচ্ছা, এক্সপেন্ডিচার ওনার বিস্তারিত এইভাবে ব্যয় দেখাতে উনি বাধ্য নন, যেহেতু 40 লক্ষ টাকার ওনার উপরে সম্পত্তি নেই, সেক্ষেত্রে নো দিয়ে ওনার টোটাল 1 বছরে খরচ হয়েছে যাবতীয় খরচ 4 লাখ টাকা, উনি 4 লাখ টাকা বসিয়ে দিলেন। আর আপনারা যদি মনে করেন তাহলে এই ইয়েস দিয়ে বিস্তারিত দিবেন, এই ইয়েস দিয়ে আপনার খাদ্য খাতে থাকা খরচ, এইভাবে আপনি হাউস হোল্ড সব দিতে পারবেন। উনি একবারে 4 লক্ষ টাকা বসিয়ে দিলেন। এইবার সম্পত্তির হিসাব মেলাতে গিয়ে দেখা যাচ্ছে ওনার 6,09,000 টাকার আয় আছে, সব মিলিয়ে উনি 4 লক্ষ টাকা ব্যয় করেছেন। 2,09,000 টাকা ওনার এবছরে সম্পত্তি, এই টাকাটা ওনার সম্পত্তি হিসেবে জমে গেছে অতিরিক্ত। এখন কথা হচ্ছে যে ওনার আগের বছরের তো একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা কত? মোট সম্পত্তি 28,65,746, ওইটা আমরা এখন দিয়ে আসি। 28,65,746, 746। এই টাকা গত বছরের সম্পত্তির সাথে এই বছরে যে 2 লাখ টাকা জমলো, 30,75,000 টাকা সম্পত্তি ওনার দাঁড়িয়ে থাকলো। এই 30,75,000 টাকা সম্পত্তির মধ্যে এখন ওনার দেখতে হবে যে ওনার সম্পত্তি আর দায় কিরকম ছিল। এর মধ্যে ওনার দায় আছে একটা, দায়টা আমরা আগে দিয়ে আসি। উনি ঋণ নিয়েছেন 5 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। সেক্ষেত্রে ওনার লায়াবিলিটিতে চলে যাব আমি। এই যে বরোইং ফ্রম, এখানে ব্যাংকের নাম দেবেন, কোন ব্যাংক থেকে নিয়েছে, এখানে ব্যাংকে তার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আর এখানে কি পারপাস উনি সঞ্চয়পত্র কিনেছেন সেজন্য আপনি দিলেন, সঞ্চয়পত্র পেনশন দিয়ে দিবেন কি বাবদ, সেখানে 5 লাখ টাকা আপনি ঋণ নিয়েছেন, 5 লাখ টাকা ঋণ নিয়ে নিলেন। এখন দেখেন আপনার কিন্তু ডিফারেন্স দাঁড়ালো 65,75,000 টাকা। এই 35,75,000 টাকা, এই টাকা নিশ্চয়ই আপনার কোথাও আর কোনো দায় নেই, এখন যা আছে ওনার সব হলো সম্পত্তিতে আসবে। এখন সেই সম্পত্তি কোথায় কোথায় ব্যয় করেছেন সেটার হিসাব এখন দিতে হবে, খুব সোজা। তো আমরা প্রথমেই সম্পত্তি বিবরণে দেখেছি কৃষিজ জমি ওনার 10 লক্ষ টাকা জমি আছে। তাহলে ওনার অ্যাসেটে গেলাম, এগ্রিকালচারাল ল্যান্ডে গেলাম, এখানে কোন জায়গায় জমি, জায়গার নাম লিখে দিবেন, যে জায়গায় জমি তার নাম লিখে দিলেন কমা দিয়ে। তারপরে এখানে সেটা কেনা 66 শতক, সেটা 10 লক্ষ টাকা। আপনার এই টাকাটা দিবেন অবশ্যই ক্রয় মূল্যের সাথে রেজিস্ট্রেশন খরচ সহ, জমি রেজিস্ট্রি খরচ সহ মোট টাকাটা দিবেন, এবং এটা দলিলে যে মূল্য আছে সেই মূল্য ধরে হিসেব করবেন, বর্তমান বাজার মূল্য নয়। বর্তমান বাজার মূল্য অনুযায়ী যখন বিক্রি করবেন তখনকার হিসাব হবে। তাহলে এইটা, আর যদি আরো সম্পত্তি থাকে তাহলে এই অ্যাড দিবেন, অ্যাড দিয়ে এইভাবে ভিন্ন ভিন্ন সম্পত্তির এন্ট্রি দিবেন। এবার নন এগ্রিকালচারাল ল্যান্ডে আসি। ওনার নন এগ্রিকালচারাল ল্যান্ডও আছে, অকৃষিজ জমি আছে 5 শতক 10 লক্ষ টাকা। তাহলে অকৃষিজ জমিও ওই নন এগ্রিকালচারাল ল্যান্ড
ওই কোন জায়গায় সেটা লিখবেন, ভূমিটা কোন জায়গায়। এটাও কেনা বা এখানে 5 শতক জমি, 5 শতক জমি, তার দামও 10 লাখ টাকা, 10 লক্ষ টাকা। তাহলে এই 10, 10, 20 লক্ষ টাকা এখান থেকে আমরা বুঝ দিতে পারলাম। এখন দেখুন এর বাইরেও ওনার আরো সম্পত্তি রয়েছে, যেগুলো আমরা এখানে দেখাতে পারবো। তো ওনার না একটুখানি ভুল হচ্ছে, এটা ওনার জমি, ওনার এই জমিটা অর্থাৎ এগ্রিকালচারাল ল্যান্ড ঠিক আছে, কিন্তু নন এগ্রিকালচারাল ল্যান্ডটা ওনার 15 লক্ষ হবে। এটা হিসেবে ভুল আছে। তো সেই হিসেবে আমার এখন 10,75,000 টাকার ডিফারেন্সটা থাকলো। এখানে 15 লক্ষ হবে। এই অকৃষি জমিটা একটু ভুল করেছি, এটা 15, নাহলে হিসাবটা মিলবে না। এখন এই বাকি এইগুলো দিতে হবে, বাকি এগুলো দিয়ে দিই। আমরা দেখি সিরিয়ালে কি কি আছে। সিরিয়ালে আমাদের আছে পার্টিকুলার, প্রথম থেকে আসছি অ্যাসেট, এগুলো গেল। এইবার আসছি ফিনান্সিয়াল অ্যাসেট। ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে সেভিং সার্টিফিকেট, সঞ্চয়পত্র আছে। সেভিং সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস, এগুলো সব আছে। তো ফিনান্সিয়াল অ্যাসেটের ভিতরে দেখছি আমরা সঞ্চয়পত্র আছে, ডিপিএস আছে, আরো আছে শেয়ার আছে, ফিক্সড ডিপোজিট আছে, লোন, অন্যকে লোন দেওয়ার আছে, প্রভিডেন্ট ফান্ড আছে। তো আমরা সঞ্চয়পত্রটা দিয়ে দিই। কোন ধরনের সঞ্চয়পত্র? পেনশনার সঞ্চয়পত্র বা নন পেনশনার সঞ্চয়পত্রগুলো আপনারা দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিবেন, কোন তারিখে ইস্যু করা সেটা দিয়ে দিতে হবে, এবং সঞ্চয়পত্রে কত টাকা বিনিয়োগ করেছেন, 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। আর ডিপিএস আছে। তো ডিপিএস এ আমাদের কি ধরনের ডিপিএস, সেই ডিপিএস এর টাইপটা লিখে দেবেন, আমাদের এই ধরনের ডিপিএস, কোন ব্যাংকে আছে ব্যাংকের নাম লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটাও লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন, এবং ডিপিএস এ কত টাকা জমেছে। বিওয়ার ডিপিএস আমি 5,000 টাকা করে জমাচ্ছি, ডিপিএস এ জমাচ্ছি আমি 5,000 টাকা, কিন্তু এখন পর্যন্ত ডিপিএস আমার 65,000 টাকা জমে আছে। তো এই সম্পত্তি হবে আমার 65,000 টাকা। আচ্ছা, তাহলে আর কি কি সম্পত্তি আছে আমরা এটা দেখে আসি। কৃষিজ জমি, অকৃষিজ জমি, ডিপিএস, সঞ্চয়পত্র দেখে, আসবাবপত্র আর গহনা আছে। তো এখানে আসবাবপত্র আর গহনা, এই যে গোল্ড, এই যে গোল্ডে দিবেন আপনারা, গোল্ড আপনার 2 ভরি গোল্ড আপনার দিয়ে দিলেন, 1 লক্ষ টাকা কেনা ছিল ওই সময়। আর ফার্নিচারে আপনি সব মিলিয়ে হয়তো ফার্নিচার ইকুইপমেন্ট সহ এই যে সম্পত্তি বিবরণ আপনারা দিচ্ছেন, এই সম্পত্তি বিবরণ দিতে আপনি 40 লক্ষ টাকা নিচে হলে দেখাতে বাধ্য নন, তারপরেও দেখিয়ে দেওয়াটা ভালো। তো আমাদের দেখুন এখানে এখন আর কি কি সম্পত্তি আছে দেখেন, আর নেই, সম্পত্তি সব দেখানো শেষ। এখন বাকি রইল ক টাকা, বৈশাখী বার এগুলো চলে গেছে, আয় দেখানো শেষ। এখন বাকি রইল এই 2,10,000 টাকা 191 টাকা। এই টাকাটা আপনার এখন হাতে আছে। সেক্ষেত্রে এই টাকাটা সম্পত্তি ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এই টাকাটাই আপনার ব্যাংকে আছে, ব্যাংকে এই টাকাটা পড়ে আছে 2,10,191 টাকা। এই টাকাটাই আপনি চাইলে ব্যাংক যে ডিটেইল, কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমার ব্যাংকে টাকাটা নেই, তাহলে আমি এই টাকাটা কোথায় আছে, এটা ক্যাশ ইন হ্যান্ড আছে, আপনি ক্যাশ ইন হ্যান্ড দিতে পারেন, আপনার ইচ্ছা। অথবা অন্য কোথাও ডিপোজিট করেছেন, অন্য কোথাও বিনিয়োগ করেছেন, আদার ডিপোজিট, কোন একটা বিজনেসে বিনিয়োগ করেছেন, কোন একটা বিজনেসে এই টাকাটা আপনি খাটিয়ে রেখেছেন, সেটাও দিতে পারেন, দিলে এই অ্যামাউন্টটা 0 চলে আসবে, খুব সোজা। অথবা সেই জায়গায় আপনি ওই জায়গায় হয়তো 2 লক্ষ টাকা দিলেন, 2 লক্ষ টাকা দিলেন, আর বাকি টাকাটা আপনার ক্যাশ ইন হ্যান্ডে আছে, অর্থাৎ 10,000 টাকা আপনার ক্যাশ ইন হ্যান্ডে আছে। এই 10,000 টাকা 10,190 না কত জানো দেখলাম, 10,191।
তাহলে এই ব্যালেন্সটা 0 আসবে, এই যে ডিফারেন্সটা আপনার 0 আসতে হবে। এইবার দেখুন আপনার টোটাল একটা আয়কর রিটার্ন কিন্তু তৈরি হয়ে গেল। তার সময় বেশি চলে যায় বিধায় আমি একটু দ্রুত এগোচ্ছি। তো এবার এইভাবে আপনার রিটার্নটা সম্পূর্ণরূপে ডেভেলপমেন্ট হয়ে গেছে। দেখুন আপনার গ্রস রিবেটের আগে আপনার ট্যাক্স হয়েছে 18,000 টাকা, আপনি রেয়াত পেয়েছেন 16,000 টাকা। সুতরাং আপনার মোট নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট 4,935 টাকা। মিনিমাম ট্যাক্স এসে দাঁড়িয়েছে 4,935 টাকা। যেহেতু আপনার লোকেশন অনুযায়ী ইনকাম ট্যাক্স 3,000 টাকা, আর সাথে এই যেহেতু বেশ কিছু আপনার অতিরিক্ত ইনকাম আসছে, এই ইনকাম থেকেই মূলত আপনার 4,935 টাকা, যেহেতু আপনার ইনকাম অনেক বেশি, নাহলে মিনিমাম ট্যাক্সেই হয়ে যেত। এনার প্রায় 5,000 টাকার মতো ট্যাক্স এর আওতায় পড়ে গেল। এখন ওনার যদি উৎসে কর থাকে, অর্থাৎ কোথাও থেকে যদি কেটে নেয়, তাহলে ইয়েস অপশন দিয়ে ওই সেইখানে যেতে হবে। আমি একটু দেখিয়ে দিই। ইয়েস অপশনে গেলে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, যদি পেমেন্ট স্ট্যাটাস হয় তাহলে ইয়েস দিতে হবে। ইয়েস দিলেই সেই উৎসে করের জায়গায় নিয়ে যাবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। উৎসে করের খতিয়ান নিয়ে যাচ্ছে এই যে ই রিটার্ন লেজার, একটু সময় নেবে সার্ভার যেহেতু। হ্যাঁ, এই জায়গায় গিয়ে ক্লেম ট্যাক্স সোর্স, এই জায়গায় কিছু লেখা আছে, একটু পড়ার দরকার। কিভাবে যে কাজ করতে হবে আপনারা পড়লেই বুঝতে পারবেন। যাদের বেতন আইব্যাস থেকে যে কেটে নেয় প্রত্যেক মাসে মাসে, তারাও এখান থেকে আপনারা দিতে পারবেন। এই যে ক্লেম সোর্স ট্যাক্স, যাদের আইব্যাস থেকে স্যালারি হয় তারা এখান থেকে, আর যারা সঞ্চয়পত্রের কেটে নেয় সেটাও এখান থেকে দিতে পারবেন। ব্যাংক ইন্টারেস্ট কেটে নেয়, এগুলো সব দিতে পারবেন। তখন সঞ্চয়পত্র যখন কেটে নেবে, তখন সঞ্চয়পত্রে কোন নামে তার রেজিস্ট্রেশন নম্বর দেবেন, তার সেভ দেবেন, কত টাকা কেটে নিয়েছে, এগুলো আপনারা সবই পারবেন। যেহেতু ইনার এগুলো কিছু নাই, সেজন্যই আমি আপাতত এটাই যেতে চাচ্ছি না। আমি স্বাভাবিকভাবে হোম পেজে যেতে চাচ্ছি। অর্থাৎ এই রিটার্নের ফর্মে আমি আবারও ফিরে যেতে চাচ্ছি। ওনার ওইটা আবারও লগ ইন করতে হবে, ওটা আমি ব্যাক বাটন দিয়ে ফেলেছি, সেজন্য আবারও লগ ইন করতে হবে। Z87RQ8 ক্যাপচা মেলেনি। LKTQ8 ক্যাপিটাল Z, টি হয়নি, টি LKTQ8Z। হ্যাঁ, তাহলে আমি আবারও সেই ডিটেল যেটা নিয়ে গেলে ওনার যাবতীয় তথ্য সব সেভ আছে, আগের তথ্য সবই সেভ আছে। আমি সরাসরি এখন ট্যাক্স এন্ড পেমেন্টের ঘরে গেলেই ওনার সেই 4,000 এত টাকা। এখন দেখুন এখানে কিন্তু পে নাও অপশনটা অ্যাক্টিভ আছে। এখন প্রসিড টু অনলাইন রিটার্ন দিলেই কিন্তু হয়তো সামনে পেজে যাবে, কিন্তু আপনাকে আগে পরিশোধ করে আসতে হবে টাকা। এই টাকা পরিশোধের জন্য আপনার সোনালী সেবায় যেতে পারেন। কন্টিনিউ দেওয়ার পরেই এখানে দেখা যাবে যে ওনার নামে একটা ইয়ে চালু হয়ে গেছে, সোনালী সেবার গেটওয়ে চালু হয়ে গেছে। আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, কার্ডের মাধ্যমে দিতে পারেন, এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারেন। এই যে মোবাইল ব্যাংকিং এ দিলে আপনি বিকাশ, রকেট, নগদ নানান অপশন আছে। আপনারা বিকাশে দিলে 29 টাকা খরচ হবে, রকেটে দিলে 74 টাকা খরচ হবে, নগদে দিলে 69 টাকা খরচ হবে। এইভাবে আপনার যেটা ভালো হবে, যেটা মনে করবেন যে সবচেয়ে খরচ কম বিকাশে, যদি সোনালী ব্যাংকের গেটওয়ে দিতে চান। আবার যদি মনে করেন না আমি ওই গেটওয়ে দেব না, তাহলে আপনি চালানে দিতে পারেন। চালানে গিয়েও আপনার পেমেন্ট করতে পারবেন অটোমেটেড চালান সিস্টেমে। এখান থেকেও আপনি নানান ব্যাংক আছে, মোবাইল ব্যাংকিং আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে, ব্যাংক কাউন্টার আছে, আপনারা দেখলেই বুঝবেন। এখান থেকেও বিকাশ যদি আপনি কন্টিনিউ আগান, তাহলে এখানে বিকাশে 30 টাকা কাটবে।
এইভাবে আপনারা চাইলে এইভাবে চালান অপশন যখন দেবেন তখন এই পে নাও, ওখান থেকে একটা চালান অটোমেটিক তৈরি হবে। তখন পে নাও অপশনে ক্লিক আর দেওয়া লাগবে না, পরে প্রসিড টু অনলাইন রিটার্নে দেবেন। দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে, আসার পরে শেষের দিকে এই যে সাবমিট রিটার্ন দিয়ে দিবেন, ব্যাস রিটার্ন সাবমিশন হয়ে যাবে, ইয়েস দিয়ে দিবেন। তারপরে আপনি ট্যাক্স রেকর্ডে গিয়ে ট্যাক্স সার্টিফিকেট, অ্যাকনলেজমেন্ট স্লিপ, রিটার্নের কপি, এগুলো চালানের কপি সব ডাউনলোড করতে পারবেন। আমি একটা এখন অ্যাকাউন্টে ঢুকে এটা দেখাচ্ছি যে আপনারা এগুলো যে ডাউনলোড করতে পারবেন। আমি এটা একটা অ্যাকাউন্টে ঢুকলাম, পরিশোধিত অ্যাকাউন্ট। হ্যাঁ দুঃখিত, ওই একই অ্যাকাউন্টে আমি ঢুকে পড়েছি। এই অ্যাকাউন্টটা শেষে হচ্ছে 822, ওইটা ছিল 88 তো 3RW8RT। হ্যাঁ এই যে এই অ্যাকাউন্টটা ধরেন আপনি ট্যাক্স রেকর্ডে গিয়ে আপনি চাইলে ট্যাক্স সার্টিফিকেটটা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি চাইলে অ্যাকনলেজমেন্ট স্লিপটা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন, নিচে ডাউনলোড অপশন আছে। আপনি চাইলে তার চালানের কপিটাও ডাউনলোড করতে পারবেন, এই যে ভিউ ক্লিক দিলেই ওনার চালানের কপিটা আপনি এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে যদি মনে করেন রিটার্নের পুরো কপিটা ডাউনলোড করবেন, এইভাবে পুরো রিটার্নের কপিটা আপনার এইভাবে নিচের দিকে দিয়ে ডাউনলোড করতে পারবেন। আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনাদের জন্য ফলপ্রসূ হয়েছে। যারা সঞ্চয়পত্র এবং আয়কর সঞ্চয়পত্র এবং ডিপিএস নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলেন কিভাবে আয়কর রিটার্নে দেব, আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভবিষ্যতে যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের স্কুল কলেজের যারা শিক্ষক আছেন তারা এই ভিডিওটি দেখে নিজের রিটার্ন নিজেই পূরণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।